বলবো না স্যার, আপনি শুধু অনুমতি দিন। আচ্ছা, মুশকিল তো, বললাম না লাগবে না। আপনি অনুমতি না দিলেও আমি জোর করে করব। যখন কেউ নিজের ভালো বোঝে না তখন তাকে জোর করেই বুঝিয়ে দিতে হয়। আচ্ছা, তুমি তেলের বোতলটা দাও, আমি নিজেই মালিশ করে নিচ্ছি। আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন স্যার? এতে যে আমার অন্যায় হবে, পাপ হবে। আমি কিছুতেই এই পাপ কাজ করতে পারবো না। আপনার পায়ে তেল মালিশ আমি করব, আর যদি আপনি না দেন তাহলে আমি খুব কষ্ট পাবো স্যার। অনেক বুঝতে পারলো নোরার সাথে তর্ক করে লাভ নেই, তাই এক প্রকার বাধ্য হয়েই বলল, ঠিক আছে, আমি বসছি। তুমি কি করবে দ্রুত করো। নোরা আনন্দে লাফিয়ে ওঠে বলল, থ্যাংক ইউ স্যার। এই যে নিন ফ্লাইং কিস। অনেক কঠিন চোখে তাকালো নোরার, ভয়ে চুপসে গিয়ে মিনমিনিয়ে গলায় বলল, সরি, অন্তরাকে দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তাই ভুলে আপনাকেও দিয়ে দিয়েছি। সরি সরি, আমি আমার ফ্লাইং কিস ফিরিয়ে নিচ্ছি। নোরার হাত মুঠো করে ঠোঁটের মধ্যে চেপে ধরলো। অনেকের হাসি পেলেও হাসলো না, কষ্ট করে চেপে রাখলো। এটা একদম পাগল। নোরার আসন পেতে ফ্লোরে বসে পড়লো। অনেকের পাটা যত্ন করে নিজের কোলের উপরে রাখলো। অনেকের তীব্র অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ বলে লাভ নাই। নোরা মালিশ করতে করতে বলল, আচ্ছা স্যার, আপনি কি ফ্লাইটিং নিয়ে যাচ্ছেন? কিসের ট্রেকিং? ওই যে সেদিন নোরা নিজে থেকেই থমকে গেল। অনেক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। নোরা আমতা আমতা করে কথা ঘুরিয়ে ফেললো। না মানে, ওই দিন একটা ভাইয়ার কাছে শুনলাম আপনি নাকি সীতাকুণ্ড যাচ্ছেন পাহাড় ট্রেকিং করতে। ও হ্যাঁ, 26শে আগস্ট রাতের বাসে যাচ্ছি। ও, তার মানে সত্যি যাচ্ছেন? কনফার্ম? হুম। খুব ভালো। ভালো কেন? ভালো কারণ পাহাড় আরোহণ করা ভালো না, একটা সুন্দর এক্সপেরিয়েন্স। তুমি কখনো পাহাড় ট্রেকিং করেছো? না, সেই সৌভাগ্য হয়নি। তাহলে এক্সপেরিয়েন্সের কথা বললে যে? এমনি শুনেছি, কতজনের কাছে শুনেছি ট্রেকিং এর গল্প। ও, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন কোনো এক পাহাড় ট্রেকারের সাথে আমার বিয়ে হবে। সে আমাকে কাঁধে করে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। আমি তো যেতে পারবো না, তাই সেই হবে আমার বাহন। আর আমাকে নিয়ে এত দূর উঠে যখন তার হাত পা ব্যথা করবে, আমি এভাবেই ওকে তেল মালিশ করিয়ে দিব, যেমন আপনাকে করে দিচ্ছি। আমার তেল মালিশ করা কেমন হয় স্যার? ভালো। সত্যি আপনার ভালো লেগেছে? তাহলে তো আর কোনো টেনশনই নেই, তারও ভালো লাগবে। কার? নোরা একটু লাজুক মুখে বলল, আমার ফিউচার হাজবেন্ড। ও, তো আমার ভালো লাগলেই যে তারও ভালো লাগবে, এটার গ্যারেন্টি কি? গ্যারেন্টি আছে, লাইফ টাইম গ্যারেন্টি। কারণ সে পুরো আপনার মতো হবে, একদম আপনার জেরক্স কপি। আমার মতো কেন? কারণ আপনার মতো না হলে আমি বিয়েই করবো না। অনেক সরাসরি নোরার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে অজ্ঞপাত, যেন এক্ষুনি নোরাকে ভস্ম করে দিবে। নোরা ভয় পেয়ে বলল, সরি স্যার, দুষ্টুমি করেছি, প্লিজ কিছু মনে করবেন না। এই কথা বলেই অনেকের পাটা কোল থেকে নামিয়ে নিচে রেখে দিল। তারপর তেলের বোতলটা ব্যাগে পুরে এক দৌড়ে ছাদের বাহিরে চলে গেল। নোরা চলে যাওয়ার পর অনেক হেসে বলল, মনে মনে বলল, ফাঁকলি একটা। এমন সময় নোরা ছাদের দরজায় উকি মেরে বলল, স্যার, হাসলে আপনাকে দারুণ লাগে, পুরাই আলটিমেট কিউট। অনেক সঙ্গে সঙ্গে চোখ মুখ শক্ত বানিয়ে কড়া চোখে তাকালো। নোরা আবার দৌড় লাগালো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখা হলো আদনান স্যারের সাথে। নোরা খানিক হকচকিয়ে গেল। আদনান স্যার খুব গম্ভীর মুখে তাকিয়ে আছেন। নোরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললেন, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আদনান স্যার সালামের জবাব দিলেন না, শুধু মাথা নাড়লেন, তারপর উপরে উঠে গেলেন। নোরার হালকা অদ্ভুত লাগলো। আদনান স্যার খুবই রসিক ধাঁচের মানুষ, কথায় কথায় হাসি তামাশা করা তার স্বভাব। সবসময় মুখে হাসি নিয়েই কথা বলেন, আর নোরাকে তো উনি খুবই পছন্দ করেন। কিন্তু আজকে হঠাৎ কি হলো, দেখে মনে হচ্ছিল খুব রেগে আছেন। নোরা বিষয়টাকে বেশ একটা পাত্তা দিল না। সে আবার আগের মতোই নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নিচে চলে গেলেন। আজকের ক্লাসটা জহির স্যারের। অনেক স্যারের লাঠিটা তাদের ক্লাসেই আছে। স্যার লাঠি নিতে নিশ্চয়ই আসবে। সেজতি আর অন্তরা মাঝখানে বসে অনেকের আগমনের অপেক্ষাতেই প্রহর গুনছিল নোরা। হঠাৎ দরজা ঠেলে কেউ ভেতরে ঢুকলো। দরজা খোলার আওয়াজ শুনেই নোরা নিশ্চিত হয়েছে
ওইটা অনেক, কিন্তু তার ধারণা ঠিক হলো না। আদনান স্যার এসেছেন। নোরার চোখের সামনে একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। জহির স্যার আদনান স্যারকে দেখে বললেন, ভাই কিছু লাগবে? আদনান স্যার নিচু গলায় বললেন। লাঠিটা? জহির স্যার টেবিলের ওপর থেকে লাঠিটা দিলেন। আদনান স্যার নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে দরজাটা ভিড়িয়ে দিয়ে গেলেন। দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগেই নোরা উকি মেরে দেখে নিল বাহিরে অনিক স্যার দাঁড়িয়ে আছে। আদনান অনিককে লাঠিটা দিল, অনিক নিয়ে চলে গেল। নোরা কিছুই বুঝলো না। অনিক স্যারের লাঠি আদনান স্যার কেন নিতে আসলেন, আর অনিক স্যার ভেতরে ঢুকলো পর্যন্ত না, দরজার বাহিরে দাঁড়িয়েই চলে গেল। ব্যাপারটা নোরার অস্বাভাবিক লাগছে। জহির স্যার নোরাকে ডাকলো। নোরা, জি স্যার। আমি ক্লাসে লেকচার দিচ্ছি আর তুমি বাইরে তাকিয়ে আছো কেন? সরি স্যার। সরি বলে লাভ নেই। তোমার কন্ডিশন খুবই খারাপ, লেখাপড়ায় মনোযোগ একদমই নেই তোমার। কোচিংয়ে কি শুধু রূপ দেখতে আসো? ইংরেজি এক্সামের রেজাল্ট এত খারাপ হলো কেন? সবাই 20+ মার্কস পেয়েছে, আর তুমি কত পেয়েছো? নোরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্লাসের সবাই খুব অবাক হয়ে ঘটনা দেখছে। জয় স্যারকে এভাবে রেগে যেতে এর আগে কেউ কখনো দেখেনি। আর নোরা তো ওনার অন্যতম পছন্দের স্টুডেন্ট। নোরার সাথে এমন ব্যবহার অবিশ্বাস্য। সেজন্য পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে বলল, স্যার ইংরেজি খাতা কবে দেওয়া হবে? জহির স্যার বলল, আজকেই ছুটির পর দিব, সবাই থেকো। খাতা নেওয়ার পর আদনান ভাই তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবে, গুরুত্বপূর্ণ। নোরার ভেতরে খচখচ শুরু হয়ে গেল। কেন জানি খুব ভয় লাগছে তার। সে যেটার আশঙ্কা করেছিল সেটাই হলো। ইংরেজিতে নোরার মার্কস খুব কম, 50-এ 18। একটুর জন্য ফেল করেনি, বসেনি। এটাই সবচেয়ে লোয়েস্ট মার্কস। এভাবে চলতে থাকলে অ্যাডমিশন টেস্টে গিয়ে ধরা খাবে সে। জহির স্যার তাই বললেন। আদনান স্যারও ক্লাসে ঢুকে এই বিষয়টা নিয়ে অনেক ভাষণ শোনালেন। এক কথায় নোরাকে অপমান করেছেন। তখন আফজাল স্যার আর অনিক স্যারও উপস্থিত ছিল। আদনান স্যারের কথা বলতে বলতে হঠাৎ একটা খোঁচা দিয়ে বললেন, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের লেখাপড়া করতে ইচ্ছে না করলে বাবা মাকে বলো যেন বিয়ে দিয়ে দেয়। তোমাদের বিয়ের বয়স হয়েছে, 18 বছর হয়েছে না সবার? প্রয়োজনে বিয়ে করে ফেলো, কিন্তু কোচিংয়ে এসে টিচারদের সাথে ইটিস পিটিস করা চলবে না। আমার নজরে অনেকদিন ধরে বিষয়টা ঘুরছে। আমি কারোর নাম মেনশন করব না, কিন্তু যাদেরকে বলছি তারা নিশ্চয় বুঝতে পেরেছ। সো সাবধান হয়ে যাও, এরকম যেন আমি আর কখনো না দেখি। অনিক স্যার তখন মাথা নিচু করেছিলেন, আর আফজাল স্যার বোকার মতো হাসছিলেন। উনি হয়তো এই বিষয়ে কিছু জানতেন না। নোরার নিজের জন্য খারাপ লাগলো না, কিন্তু অনিক স্যারের জন্য ভীষণ খারাপ লাগলো। নোরার নিজের দোষে অনেককে অপমানিত হতে হচ্ছে। এটা কি সে মেনে নিতে পারে? রাতে ফেসবুকে নোরা অনেককে নক দিল। স্যার আসসালামু আলাইকুম। প্রায় 5 মিনিট পরে রিপ্লাই এলো। ওয়ালাইকুম আসসালাম। কোনো দরকার থাকলে বলো, আমি একটু ব্যস্ত আছি। স্যার আমি কি কোনো ভুল করেছি? অনেক টাইপ করছে আর নোরার হার্টবিট বাড়ছে, শ্বাস আটকে আসছে। অনেক লিখলো, তারপর আবার টাইপিং। নোরা লিখলো, কি ভুল? কিন্তু মেসেজটা পাঠাতে পারলো না। তার আগেই একটা লেখা ভেসে উঠল, দি পারসন ইজ আনঅ্যাভেলেবল। মানে অনেক তাকে ব্লক দিয়েছে। প্রায় 2 মিনিটের জন্য নোরার মাথা পুরো খালি হয়ে গেল। সে কিছু অনুভব করতে পারছিল না, শুধু চোখ দিয়ে কষ্টের স্রোতধারা বহিত হচ্ছিল। ফোনের স্ক্রিনে 1-2 ফোঁটা করে জল গড়িয়ে পড়তে লাগলো। একটু পর অন্তরার মেসেজে নোরার ঘোর কাটলো। অন্তরা কি মেসেজ দিয়েছে সেটা দেখলো না নোরা। সে অন্তরাকে মেসেজ লিখলো, অনিক স্যার আমাকে ব্লক দিয়েছে। কি ফাইজলামি করস? না সত্যি। আমি বিশ্বাস করি না। নোরা একটা স্ক্রিনশট তুলে অন্তরাকে পাঠিয়ে দিল। তারপর ফোনটা অফ করে বিছানায় শুয়ে পড়লো। কান্নায় গলা ব্যথা হয়ে গেছে। শব্দ করে কাঁদতে পারলে হয়তো ভালো লাগতো। নোরা শব্দ করে কাঁদলো না, নীরবে শুধু বালিশে ভিজে গেল। সারাটা রাত কাঁদতে কাঁদতেই কেটে গেল নোরার। এক ফোঁটাও ঘুম হলো না। সেদিন ছিল শুক্রবার, সকালে তাদের ফিজিক্স এক্সাম। নোরা এক্সাম দিতেও গেল না। অন্তরাকে বলল সে যেন একাই চলে যায়, আর কেউ জিজ্ঞেস করলে বলবে নোরা অসুস্থ। অন্তরা সেটাই করলো। নোরার মায়ের ফোন থেকে আদনান স্যারের নম্বর ব্লক লিস্টে করে দিল। এক্সাম দিতে না আসার জন্য
আদনান স্যার ফোন করতে পারে, তাই নোরা আগে থেকেই ব্লক লিস্ট করে রেখেছে। কালকে রাতে যত বড় ধাক্কা সে পেয়েছে, তারপর স্বাভাবিক হতে কমপক্ষে 1 সপ্তাহ সময় তো লাগবেই। এই 1 সপ্তাহ অনেকের সামনেও যাবে না সে, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, সঙ্গে সঙ্গেই কেঁদে ফেলবে। এখনো কান্না আসছে। কয়েকদিনের মধ্যেই কোচিং ঈদের ছুটি শুরু হয়। নোরা, সেজুতি আর অন্তরা বাসা থেকে অনুমতি পত্র পেয়ে গেছে। 26 তারিখে রাতের বাসে ওরা সীতাকুণ্ড রওনা হয়। আকাশ ওদেরকে পৌঁছে দিয়েছে। আকাশ নোরার কাজিন, বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। সারা রাত জার্নির পর ক্লান্ত হয়ে অন্তরা আর সেজুতি বিছানা দখল করে ঘুমোচ্ছিল। তারা মিশ্রায় পৌঁছেছে ভোর 4টার দিকে। নোরা খালামণির বাংলো বাড়িটা সবার খুব পছন্দ হয়েছে। একদম গ্রাম গ্রাম আমেজ। মাটির ঘরও আছে। সেদিকে তাকালেও শান্তিতে বুক ভরে যায়। পুরো জায়গাটাই শান্তিময়। চতুর্দিকে ঘিরে শুধু ধান ক্ষেত আর সরিষা ক্ষেত। বাসার সামনে সোজা সমতল রাস্তা, সরু পথ। সেই সড়ক ধরেই হাঁটতে হাঁটতে গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায়। আর কি লাগে। ওরা সকাল সকাল বের হওয়ার জন্য অন্তরা আর সেজুতিকে ডাকাডাকি করছে। খালামণিদের যৌথ পরিবার, দাদা দাদি চাচা চাচিদের ঘুম ভাঙার আগেই ওদের বেরিয়ে পড়তে হবে। নোরার খালামণি রাতে বলা হয়েছিল যে তারা সকালে ঘুরতে বের হবে। তাছাড়া খালামণি খুব সুইট, তাকে কোনো কিছুর জবাবদিহি করতে হয় না। কিন্তু তার শাশুড়ি 1 নম্বরের দারোগা টাইপ মহিলা। যে কোনো একটা বিষয় পেলেই হলো, প্রশ্ন করতে করতে মাথা ব্যথা করে নেবে। নোরা চাইছে ওই তিনি ঘুম থেকে জাগার আগেই বেরিয়ে পড়তে, না হলে পরে হয়তো বেরোতেই পারবে না। কিন্তু অনিক স্যারের নোরাকে দেখা করতেই হবে। তিনি হঠাৎ কেন এভাবে যোগাযোগ বন্ধ করে দিলেন? কেন নোরাকে ফেসবুকে ব্লক করলেন? নোরা এসবের জবাব চায়। অন্তর, সেজু ওঠ না, পায়ে পড়ি তোদের, ওঠ। অন্তরা ঘুম ঝরানো গলায় বলল, ঘুমাতে দে প্লিজ, খুব ঘুম পাচ্ছে। ঘুম তো আমারও পাচ্ছে, কিন্তু আমি কি ঘুমোচ্ছি? এখন ঘুমালে চলবে না, আমাদের বের হতে হবে। অনেক স্যাররা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদেরকে ওখানে তাদের আগে পৌঁছতে হবে। কারো কোনো রেসপন্স নেই। দুজনেই ঘুমে বিভোর। নোরার মাথায় একটা বুদ্ধি চাপলো। হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, চেলা, কত বড় চেলা! কথাটা বলতে বলতে নোরা লাফ মেরে বিছানা থেকে নেমে গেল। অন্তরা আর সেজুতি লাফিয়ে উঠল। বিছানা থেকে নেমে নোরার সাথে দাঁড়িয়ে দুজনেই একসাথে বলতে লাগলো। কোথায় চেলা? নোরা বলল, এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় জানি চলে গেছে। তোরা এক কাজ কর, হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে, ততক্ষণে চেলা চলে আসবে। কথায় বলেই নোরা হাসতে শুরু করলো। সেজুতি কোমরে হাত দিয়ে বলল, ফাইজলামি করছিস? অন্তরা বলল, দোস্ত, হোয়াট ইজ চেলা? নোরা হাসতে হাসতে বলল, চেলা কি সেটা না জেনেই লাফিয়ে উঠে গেলি? সেজুতি বলল, চেলা হলো সাপের মিনি ভার্সন। অন্তরা নোরার হাত খামচে ধরল। ওরে বাপরে, আমি আর এখানে থাকবো না। নোরা বলল, থাকতে হবে না, এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়। সেজুতি বলল, চন্দ্রনাথ পাহাড় কেন? নোরা বলল, ওইখানেই তো অনেক স্যাররা ট্রাকিং এ যাচ্ছেন। সেজুতি বলল, তুই কিভাবে জানলি? নোরা বলল, ফেসবুকে পোস্ট দেখে জেনেছি। অন্তরা বলল, পোস্ট কিভাবে দেখলি? স্যার না তোকে ব্লক মেরেছে? নোরা আর মন খারাপ করে বলল, শুধু মেসেঞ্জারে ব্লক করেছে, ফেসবুকে এখনো অ্যাড আছে। অন্তরা হাই তুলে বলল, চল আমরা রেডি হই, তুই হাত মুখ ধুয়েছিস? নোরা বলল, হ্যাঁ দোস্ত, আমি তৈরি। তোরা শুধু হাত মুখ ধুয়ে ওড়না আর ব্যাগ নিয়ে চলে আয়, কোনো সাজগোজের দরকার নেই, সময় খুব কম। সেজুতি আর অন্তরা একসাথে বলল, আচ্ছা যাচ্ছি। নোরা ব্যাকপ্যাক রেডি করে গলায় একটা দূরবীন ঝুলিয়ে তৈরি হয়ে আছে। সেজুতি হাত মুখ ধুয়ে এসে তাকে দেখেই বলল, গলায় আবার এটা কি? নোরা হাসি হাসি মুখ করে বলল, দূরবীন। সেজুতি বলল, এই দূরবীন দিয়ে কি করবি? অন্তরা বলল, আরে বুঝিস না, দূরবীন দিয়ে ওর অনিক স্যারকে খুঁজবে। ওর অনিক স্যার পাহাড়ের কোন খাঁজে আটকে আছে সেটা খুঁজে বের করতে হবে না? সেজুতি হাসতে লাগলো। নোরা দূরবীন দিয়ে সবকিছু দেখতে দেখতে বলল, বেশি কথা বলিস না তো, জলদি রেডি হ, বের হতে হবে।
নোরার খালামণি নীরা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। তিনি খুব দ্রুত ঘুম থেকে ওঠেন। সেজুতি আর অন্তরা খুব তৃপ্তি নিয়ে চালের রুটি আর দেশি মুরগির ডিম পোস্ট দিয়ে নাস্তা সারল। নোরা কিছুই খেলো না, তার অস্থিরতায় খিদে উঠে গেছে, গলা দিয়ে পানি অবধি নামছে না। সত্যি কি আজ অনিক স্যারের সাথে দেখা হবে? লীনা জোর করে নোরাকে একটা হাঁসের ডিম সিদ্ধ খাওয়ালেন, তারপর বললেন। অন্তরা বলল, সীতাকুণ্ড। সাথে সাথে চোখ বড় করে তাকালেন নীরা। নোরা তড়িঘড়ি করে বলল, না খালামণি, ও তো মজা করছে, আমরা তো শুধু আশেপাশে ঘুরতে বের হচ্ছি। এদিকে একটা পাহাড় আছে না, সেখানে যাব। লীনা শঙ্কিত কণ্ঠে বললেন। মনে থাকবে খালা, তুমি এত চিন্তা করো না। নোরা পেছন ফিরে অন্তরার দিকে রাগী চোখে তাকালো। অন্তরা হাসার ভান করে কানে হাত রেখে বলল, সরি। আর একটু হলেই তারা ধরা পড়ে যাচ্ছিল। ওরা বের হওয়ার সময় লীনা বললেন। নোরা সঙ্গে সঙ্গে বলল, আকাশ ভাই তো ঘুমোচ্ছে, কি দরকার ডিস্টার্ব করার, বাদ দাও। তারা দুজনেই বেরিয়ে পড়লো। যাত্রা শুরু করলো আঁকাবাঁকা পথ ধরে। অনেকটা পথ যাওয়ার পর সেজুতি হাঁপিয়ে উঠে বলল, আচ্ছা নোরা, তুই সোজা সমতল রাস্তায় থাকতে এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিস কেন? নোরা হাঁটতে হাঁটতে বলল। আরে এদিক দিয়ে শর্টকাট। সেজুতি মুখ বাঁকিয়ে বলল, ধুর, উঁচু নুচি রাস্তায় হাঁটতে কত কষ্ট হচ্ছে আমার। নোরা বলল। কষ্ট করো বেবি। অন্তরা ক্ষিপ্ত গলায় বলল, আচ্ছা, এভাবে আর কতক্ষণ হাঁটবি আমাদের বলতো? একটু পর পায়ে ফোসকা পড়বে, আর রাস্তাগুলো এমন, জুতা খুলে হাঁটারও উপায় নেই। কখন কোত্থেকে সাপখোপ বেরিয়ে আসবে, আমার তো ভয় লাগছে। সেজুতি বলল। তুই তো আমারও ভয় বাড়িয়ে দিলি। নোরা বলল, উফ, তোরা ধৈর্য ধরতো, এখানে কোনো সাপখোপ নেই, আর এখানকার রাস্তাঘাট আমার থেকে ভালো আর কেউ চেনে না। আমার শৈশব কেটেছে এখানে, আমি নিশ্চয় বুঝবো কোন রাস্তা ভালো আর কোন রাস্তা খারাপ। তাই হাঁসের বাচ্চার মতো প্যাক প্যাক না করে আমার সাথে সাথে চল। সব বেশ দ্রুত গতিতেই হেঁটে চলেছে। সেজুতি আর অন্তরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। এবার দুজনে কিছুক্ষণ চোখাচোখি করলো। সেজুতি বলল, চল হাঁটি, কি আর করার। অন্তরা আপেক্ষী সুরে বলল, চল। আরো অনেক দূর হাঁটার পর নোরা বলল, চল, আমি তোদের ট্রাকটা ভালো মতো বুঝিয়ে দিই। গন্তব্যে পৌঁছানোর পর আমাদের যখন ওদের সাথে দেখা হবে, তখন আমরা কিন্তু চমকানোর ভান করব, মানে আমাদের বোঝাতে হবে দেখাটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। তোরা বুঝতে পারছিস? অন্তরা সেজুতি ঘেমেই কাহিল। চলতে ভীষণ কষ্ট হচ্ছে ওদের। তারা না বুঝেই মাথা নাড়ালো। নোরা বলল, এইখান থেকেই আমরা জিপ নিব। নোরার কথা শুনে অন্তরা কিছুটা স্বস্তি পেল। এবার তাড়াহুড়ো করে দুজনে দুই পাশে ঘাসের উপর আরাম করে বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে খাওয়া শুরু করলো। অনেকক্ষণ পর একটা রেস্ট নেওয়ার সুযোগ পাওয়া গেছে। নোরা ওদের অবস্থা দেখে বিরক্ত হয়ে বলল, তোরা যদি এক্ষুনি এই অবস্থা করিস, তাহলে পাহাড় ট্রেকিং এর সময় কি করবি? নোরার কথায় অন্তরা আর সেজুতির পিলে চমকে উঠল। সেজুতি পানি ঢোক গিলে নিয়েই বলল, কি, আমরা পাহাড়ের ট্রেকিং করব? নোরা বলল, অনেক স্যাররা যদি করে তাহলে আমরাও করব। অন্তরা বলল, আমরা না, বল আমি, শুধু তুই একাই করবি, আমরা এসবে নেই। সেজুতি বলল, এক্স্যাক্টলি। অন্তরা তাদের কথা শুনতে পেল না। সে দূরবীন দিয়ে আশপাশটা দেখছিল। তারপর হঠাৎ চেঁচিয়ে উঠল, দোস্ত, অনেক স্যারকে দেখেছি। সেজুতি আর অন্তরা উঠে দাঁড়ালো। বলল, মানে? সেজুতি নোরার কাঁধে হাত রেখে বলল, সত্যি দেখেছিস? নোরা চোখে থেকে দূরবীন নামিয়ে বলল, তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। অন্তরা বলল, এখন কি করবি, যাবি? নোরা মাথা নেড়ে জানালো। তারপর অগোছালো চুলগুলো ঠিকঠাক করতে করতে বলল, তোরা এখানেই থাক, আমি দেখা করে আসি। অন্তরা বলল, কিন্তু স্যার কোথায়, তুই ঠিক দেখেছিস তো? নোরা দ্রুত গলায় বলল, আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি অনেক স্যারকে চিনবো না? অন্তরা বলল, আচ্ছা তাহলে যা, আর আমরা কি আসবো? নোরা বলল, তোদের আসতে হবে না, তোরা রেস্ট কর।
ওই দিকের পথ আরো বেশি উঁচু নিচু, কষ্ট হবে তোদের, পারবি না। অন্তরা আর সেজতি হাত ছাড়লো। অন্তরা বলল, ঠিক আছে, আমরা বসছি, তুই যা। নোরা নিজেকে পরিপাটি করে সামনে এগোতে লাগলো। উত্তেজনায় তার হাত পা অবশ হয়ে আসছে। সে খুব দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কারণ পরে অনেককে খুঁজে না পাওয়া যেতে পারে। দৌড়াতে দৌড়াতে নোরা হঠাৎ হোঁচট খেয়ে উল্টে পড়ে গেল। ঢালু অঞ্চল বেয়ে গড়াতে গড়াতে খোলা মাঠের বিস্তীর্ণ প্রান্তরে এসে ঠেকল। তার মাথা ভো ভো করছে, হাতে পায়ে অস্বাভাবিক ব্যথা, হালকা জ্বালা পোড়াও হচ্ছে। হয়তো শরীরের বিভিন্ন জায়গায় ছিলে গেছে। উঁচু নিচু রাস্তায় গড়াতে গড়াতে এসে কত দূর চলে এসেছে বুঝতে পারছে না। সামনেই একটা লোক। নোরার সারা শরীরে কাদামাটি লেগে আছে, তাই সে কোনো মতে উঠে লোকের সামনে গেল। শরীরের নোংরা পরিষ্কার করছিল, তখনই শুনলো নোরা, তুমি এখানে? নোরা হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।